দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক এমন একটি কালোজয়ী নাটক, বা বলা যায় অত্যাচারী ইংরেজদের এমন একটি দর্পণ যা প্রমাণ করে অত্যাচার, নৃশংসতা, বর্বরতা। আর যে কটি নীলকুঠি পশ্চিমবঙ্গের বুকে তার অস্তিত্বের সংকটে ভুগছে, তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণে অবস্থিত এই নীলকুঠি। যদিও অবশিষ্টাংশ আজ এএসআই এর তত্ত্বাবধানে, তবু তারাও যেন উদাসীন এই নৃশংসতার সাক্ষ্য বহনকারী স্মারকের রক্ষণাবেক্ষণের প্রতি। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। টেপান্তর দ্য এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাব পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা বা নির্ভেজাল প্রকৃতির মাঝে। জানাবো তার ইতিহাস, দেখাবো তার এই মুহূর্তের পরিস্থিতি, পরিচয় করাবো বিভিন্ন গ্রাম ও আমাদের ঐতিহ্যের সাথে। শিয়ালদা বা কাটোয়া থেকে সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন কর্ণসুবর্ণ স্টেশনে। শেষমেশ চলে এসেছি আমরা ইতিহাসের সেই পাতায়। সেখান থেকে একটি টোটো ভাড়া করে চলে আসুন এই নীলকুঠি দেখতে। গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে পৌঁছে যাবেন একটি মাঠের প্রান্তরে। রাস্তার মোড়েই লেখা নীলকুঠির ঢিবি, চাঁদচকপাড়া। আজ নীলকুঠির অবশিষ্টাংশ বলতে আছে শুধু নীল জাল দেওয়ার চিমনিটি, তারও চারপাশে বাড়ি ঘরে ভর্তি, এমনকি তার ভেতরেও রাখছে তাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসপত্র। নীলকুঠি নামটা শুনলেই মনের মধ্যে দানা বাঁধে এক অজানার রহস্য, ভয়, আতঙ্ক। মনের মধ্যে জেগে ওঠে বইয়ে পড়া বা চিত্রায়িত হওয়া নৃশংসতা। নীল চাষের সঙ্গে ভারতের সম্পর্ক বহুদিনের। ভারতের, বিশেষ করে বাংলার আবহাওয়া ছিল নীল চাষের জন্য যথোপযোগী। সম্ভবত 1717 সালে ফরাসি বণিক লুই বোনার্ড এবং ইংরেজ বণিক কার্ল ট্রাস ভারতে নীল চাষের সূচনা করে। অষ্টাদশ শতকের শিল্প বিপ্লব এবং তার হাত ধরে বেড়ে ওঠা বস্ত্র শিল্পের কারণেই ইংল্যান্ডের নীলের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। বাংলায় উৎপাদিত উৎকৃষ্ট মানের নীল ইংল্যান্ডের বাজারে চড়া দামে বিক্রি হতে থাকে। অধিক মুনাফা লাভের আশায় নীলকর সাহেবরা বলপূর্বক নীল চাষীদের নীল চাষ করতে বাধ্য করত। ইংরেজ কোম্পানিগুলিও প্রচুর বিনিয়োগ করত এই নীল চাষের জন্য। নীলের প্রতি পাউন্ডে 6 টাকার মতো লাভ করে কোম্পানির সম্পত্তি ফুলে ফেঁপে উঠতে থাকে। আর এই নীল চাষের জন্য গড়ে উঠতে থাকে একের পর এক নীলকুঠি। এই নীলকুঠিগুলো ছিল নীল গাছ থেকে নীল রং তৈরি করার কারখানা। পরিসংখ্যান অনুযায়ী 1815 থেকে 16 খ্রিস্টাব্দে বাংলায় 1,28,000 মণ নীল তৈরি হয়। এরপর মাত্র 20 বছরের মধ্যেই বাংলার নীল সমগ্র পৃথিবীর নীলের বাজারে একচেটিয়া অধিকার কায়েম করে। প্রথম থেকে নীল চাষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার ছিল। 1833 সালের সনদ আইন পাশের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই একচেটিয়া অধিকার লোপ পায়। ফলে ব্রিটেন থেকে দলে দলে ইংরেজ নীলকররা, এমনকি ফরাসি, ডাচ, পর্তুগিজ, দিনেমার প্রভৃতি দেশের ধনী বণিকরা বাংলায় কুঠি স্থাপন করতে থাকে। 19 শতকের গোড়ার দিকে বাংলায় 628টি সদর কুঠির অধীনে দেশীয় জমিদার বা মহাজনদের কুঠি বাদ দিয়েও সর্বমোট 7,452টি নীলকুঠি ছিল। এ সময় নীল চাষে কর্মরত ছিল 1,12,36,000 জন চাষী। নীলকুঠিগুলিতে নিযুক্ত কর্মচারীর সংখ্যা ছিল 2,18,482 জন। নীল চাষ তখন হয়ে ওঠে
চাষিদের বাধ্যতা। শুধু চাষ নয়, তাদের উপর চলত সব রকম ভাবে নৃশংস অত্যাচার। আসতে থাকে একের পর এক আইন, অত্যাচারের মাত্রা হতে থাকে আরো নৃশংস। একটা সময় নীল চাষীদের অত্যাচারে বাঁধ ভেঙে যায়, শুরু হয় বিদ্রোহ। বিদ্রোহ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অত্যাচারও। শেষে 1860 সালের 31শে ডিসেম্বর নীল কমিশন গঠিত হয়। কমিশনের সুপারিশে নীল চাষ সম্পূর্ণভাবে নীল চাষীদের ইচ্ছাধীন হয়। ফলে 1860 থেকে 62 খ্রিস্টাব্দ নাগাদ অবসান হয় নীল বিদ্রোহের। এরপর রাসায়নিকভাবে প্রস্তুত নীল বাজারে আসায় প্রাকৃতিক নীলের চাহিদা কমতে থাকে। ফলে 1895 খ্রিস্টাব্দ নাগাদ নীলকররা বাংলা থেকে নীলের ব্যবসা গুটিয়ে নেয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণতে। কর্ণসুবর্ণর আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে পিছনে দেখা যাচ্ছে এইখানেই ছিল একটি নীলকুঠি, এবং সেই নীলকুঠিখানে জাল দেওয়া হতো, তার যে চিমনিটা সেটা ঠিক আমার পিছনে দেখা যাচ্ছে। এখানে কিন্তু কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই। দেখাই যাচ্ছে আমার পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন তার অবস্থা, এবং চারপাশেই বাড়ি ঘর, ছাগল গরু চড়ে বেড়াচ্ছে, নানা রকম তাদের আসবাবপত্র থেকে শুরু করে এখানে কতগুলো মানে সমস্তই বাড়িঘর থাকলে যা যা থাকে সেরকমই ব্যাপার। আমার মনে হয় এরকম একটা ঐতিহ্য নষ্ট না হয়ে যাওয়া খুব ভালো। যদি প্রশাসন এই বিষয়টাতে একটু চোখ দেন আমার খুব ভালো লাগবে, এবং প্রত্যেক ইতিহাসপ্রেমী মানুষদের বলবো সবাই একটু সোচ্চার হন, যাতে আমাদের বাংলার এইসব জিনিসগুলো, হ্যাঁ দেখুন নীল চাষ যখন হয়েছে অবশ্যই বাংলার চোখের জল পড়েছে, সেখানে সেটা একটা আলাদা, সম্পূর্ণ একটা আলাদা ইতিহাস, আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু তা বলে সেই যে জিনিসগুলো, যেগুলো তো ঐতিহ্য, সেই জিনিসগুলোকে কিন্তু রক্ষা করাটা প্রয়োজন। সেগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়াটা তো আমার মতে মনে হয় না কোনো সুস্থ বা বিজ্ঞানসম্মত কোনো যুক্তি হলো। তো সেইগুলোকে যদি রক্ষা করা যায় তাহলে মনে হয় খুব ভালো হয়। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারাও জানতে পারবে বিষয়গুলোকে। আমরা তো অবশ্যই আরও বেশি দর্শকের কাছে যাতে পৌঁছয় জিনিসটা, আমি তো অবশ্যই চেষ্টা করব। তার জন্য অবশ্যই সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন তেপান্তর দ্য এক্সপ্লোরার। নীল চাষ নিয়ে আজকের এই প্রতিবেদন কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে থাকবে কর্ণসুবর্ণে অবস্থিত প্রত্নস্থলগুলি সম্পর্কে। ভিডিও ভালো লাগলে অনুরোধ করব একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য। এখানে সমস্ত তার সম্পর্কে কি কি বিধিনিষেধ সেটাও লেখা আছে, এবং এর পাশে দেওয়া আছে জায়গাটি সম্পর্কে নীলকুঠির ঢিবি। ব্রিটিশ আমলে নীলকুঠির ঢিবির নামকরণ করা হয় নীলকুঠির অস্তিত্বের কারণে। এই ঢিবিটি 6 ডিসেম্বর 2005 থেকে এপ্রিল 2006 পর্যন্ত ভারতের প্রত্নতাত্ত্বিকটাও প্রশ্নতাত্ত্বিক হয়ে গেছে, কি করব, প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা খনন করা হয়েছিল। খননের ভিত্তিতে 2য় শতক থেকে 15 থেকে 16 শতকের মধ্যে একটি সাধারণ কালানুক্রমিক স্প্যান সাইটটির জন্য উন্মুক্ত করা হয়েছে। যাই হোক, তার কোনো কিন্তু, এবং তার সবথেকে বড় যেটা প্রয়োজনীয় বিষয়, দেখুন শেষ লাইনে লেখা আছে যুগের নিদর্শন, এক কুষাণ, গুপ্ত এবং উত্তর গুপ্ত যুগের উপকরণ অন্তর্ভুক্ত। অর্থাৎ এখান থেকে এই ধরনের জিনিসপত্র সব পাওয়া গেছে, কিন্তু তার কোনো এর পরবর্তীকালে কোনো রক্ষণাবেক্ষণ বা কিচ্ছু নেই। এই যে এর বিপরীতেই কিন্তু ওই নীলকুঠির যে চিমনিটা দেখিয়েছে, এই যে চিমনিটা,